আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 2। আজকে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করব। এর পূর্বে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 2019-20 হায়ার ম্যাথের কোশ্চেনটি সলভ করেছি। সেই ক্লাসের লিঙ্কটি আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে x³ মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 ইকুয়াল 0 এই সমীকরণের একটি মূল 1 প্লাস √3 হলে তৃতীয় মূলটি কত? আমরা জানি রুটযুক্ত বা যদি জটিল মূল থাকে সেক্ষেত্রে কিন্তু মূলগুলো অনুবন্ধী হয়, অর্থাৎ একটা মূল যদি হয় 1 প্লাস √3, আরেকটা মূল হবে 1 মাইনাস √3। তাহলে কিন্তু আমরা অলরেডি দুটো মূল পেয়ে গেছি, একটা হচ্ছে 1 প্লাস √3, আরেকটা হচ্ছে এর অনুবন্ধী অর্থাৎ 1 মাইনাস √3। তৃতীয় মূলটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। তো আমাদেরকে এই তৃতীয় মূলের মানটাই বের করতে বলেছে। দেখো, আমরা জানি ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলগুলোর যোগফল ইকুয়াল টু হচ্ছে মাইনাস b/a। তাহলে আমরা এখন লিখতে পারি যে তিনটি মূলের যোগফল 1 প্লাস √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস আলফা, তিনটি মূলের যোগফল ইকুয়াল টু আমরা পড়েছিলাম মাইনাস b/a। তো এখানে a মানে হচ্ছে x³ এর সহগ, b মানে হচ্ছে x স্কোয়ারের সহগ, আর c এবং d যদি আসতো তাহলে c মানে x এর সহগ, d মানে হচ্ছে ধ্রুবক পথটা। তো আমাদের এখানে b এর মানটা লাগবে, b এর মানটা হচ্ছে -7। তো এখানে মাইনাসের জায়গায় মাইনাস লিখে দিলাম, b এর জায়গায় আমরা লিখব -7 ডিভাইডেড বাই a, এর মানটা হচ্ছে 1। তো এখানে লিখে দিলাম 1। তো বুঝতে পারতেছো মাইনাসে মাইনাসে প্লাস এবং এখানে 7 হবে। আর এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে প্লাস √3 এবং মাইনাস √3 কাটা যাবে, থাকবে 1 প্লাস 1 অর্থাৎ 2 প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে 7। তো আমাদের আলফা বের করতে হবে, তাহলে +2 এপাশে গেলে -2, 7 - 2 করলে আমরা পেয়ে যাব 5, অর্থাৎ আমাদের তৃতীয় মূলটি হচ্ছে 5। তাহলে সঠিক উত্তর হবে সি। 2 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে 4e⁻x প্লাস 9e ইনভার্স x এর লঘিষ্ঠ মান কত? আমরা জানি লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বের করার জন্য কিন্তু প্রদত্ত ফাংশনকে দুইবার ddx করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফাংশন অফ x। এটা দেওয়া আছে 4e⁻x প্লাস 9e ইনভার্স x। তো গুরুমান বা লঘুমান বের করার জন্য আমরা প্রথমেই এই ফাংশনটাকে দুইবার ddx করে নিব। তো যদি প্রথমবার ddx করা হয় তাহলে এখানে আমরা দিব ফাংশন প্রাইম x ইকুয়াল টু 4 এর জায়গায় 4 থাকবে। আমরা জানি e⁻xকে ddx করলে কিন্তু e⁻xই আসে। এরপর 9 এর জায়গায় 9ই থাকবে, প্লাসের জায়গায় প্লাস দিলাম, e ইনভার্স xকে ddx করলে e ইনভার্স xই হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি x এর কোনো সহগ থাকে তাহলে অবশ্যই সেই সহগ দিয়ে গুণ করতে হবে। এখানে x এর সহগ হচ্ছে -1, তাহলে আমরা এটাকে -1 দিয়ে গুণ করব। তো এখানে জাস্ট প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন হবে, আর 1 দ্বারা গুণ করলে তো 9ই থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফাংশন প্রাইম x এর মান। এরপর আমরা এটাকে আরও একবার ddx করব, তাহলে লিখব ফাংশন ডাবল প্রাইম x। তো এবার 4 এর জায়গায় 4 থাকবে, e⁻xকে ddx করলে e⁻xই হয়। এরপর -9 এর জায়গায় -9 দিয়ে দিচ্ছি। এখানেও সেম কাজ, e ইনভার্স xকে ddx করলে e ইনভার্স x আসে, কিন্তু x এর সহগ যেহেতু -1 সেহেতু -1 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কিন্তু এবার মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো দুইবার ddx করার পর আমরা যে প্রথমবার ddx এর মানটা পেয়েছিলাম সেটা ইকুয়াল টু 0 ধরতে হয়। তো এটা ইকুয়াল টু 0 ধরে এখান থেকে x এর মানটা বের করতে হয়। তো আমরা কি করব, -9e ইনভার্স x এটাকে এই পাশে পাঠিয়ে দিব। আচ্ছা, এখানে লিখতেছি, তাহলে 4e⁻x -9টাকে এই পাশে পাঠালে হবে ইকুয়াল টু +9e ইনভার্স x। পরের লাইনে e ইনভার্স xকে আমরা কিন্তু চাইলে লিখতে পারি 1/e⁻x। ইনভার্স থাকলে সেটাকে ভাগ আকারে নিচে লিখতে হয়। আচ্ছা, এবার যেহেতু এটা ভাগ আছে তো এ পাশে আসলে গুণ হবে, তো e⁻x ইন্টু e⁻x গুণ করলে হবে e⁻x তার স্কোয়ার। আর একই সাথে এখানে যে 4 ছিল এই 4টা গুণ আকারে ছিল, আমরা এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। e⁻x এই পাশে ভাগ ছিল, এই পাশে আমরা গুণ করেছি।
আর এই যে 4 এটা গুণাকারে ছিল, এটাকে আমরা নিচে পাঠিয়ে দিয়েছি, সো ভাগ হলো। আচ্ছা, এবার স্কোয়ারটা এ পাশে গেলে হবে রুট। তো ই পাওয়ার এক্স ইকুয়াল টু হবে √9/4। এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। আমরা মনে রাখবো যে ই পাওয়ার এক্সের মানটা কখনোই নেগেটিভ হয় না। আমরা ক্যালকুলেটরে ই এর পাওয়ারে যতই বসে না কেন মানটা কিন্তু কখনোই নেগেটিভ আসবে না। আচ্ছা, এই জন্য আমরা শুধু প্লাস নিয়ে কাজ করতেছি। তো 9/4 এটাকে রুট করলে হবে 3/2। তাহলে আমরা ই পাওয়ার এক্সের মানটা পেয়ে গেলাম। এখান থেকে চাইলে আমরা শুধু এক্স বের করতে পারি। যদি আমরা ইকে এই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে এটা লন হয়ে যাবে, লন 3/2 হবে। অর্থাৎ এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম লন 3/2। তো আমরা এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে ফাংশন ডাবল প্রাইম এক্সের মধ্যে বসাতে হয়। আচ্ছা, তো আমরা এখানে মানটা বসাচ্ছি। দেখো এখানে কিন্তু ই পাওয়ার এক্স রয়েছে, তো আমরা কিন্তু চাইলে একবারে ই পাওয়ার এক্সের এই মানটা সরাসরি বসিয়ে দিতে পারি, তাহলেই ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে 4 ইন্টু ই পাওয়ার এক্সের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি। এক্সের জায়গায় লন 3/2 বসানো যেই কথা, এটা বসানো কিন্তু একই কথা। আচ্ছা, তাহলে 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু ই ইনভার্স এক্স। দেখো এখানে আমরা বলেছিলাম যে ই ইনভার্স এক্স এটা মানে হচ্ছে 1/e পাওয়ার এক্স, অর্থাৎ ই পাওয়ার এক্সের উল্টা। তাহলে এর মানটাও হবে ই পাওয়ার এক্সের উল্টা, অর্থাৎ 2/3। তাহলে আমরা এখানে বসিয়ে দিব 2/3। তো এখানে 9 এবং 3 কাটাকাটি করলে এখানে 3 থাকে, আর এখানে 2 আর 4 কাটলে এখানে 2 থাকে। তাহলে 3 গুণ 2 6 প্লাস আবারও 3 দুগুণে 6, তাহলে 12 পেলাম। দেখতেই পাচ্ছ এই সংখ্যাটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ 0 থেকে বড়। তো এক্সের যেই মান বসানোর ফলে এই মানটা আমরা 0 থেকে বড় পাবো, এক্সের সেই মানের জন্য কিন্তু আমরা লঘুমান পাবো, লঘুমান অথবা লঘিষ্ঠ মান পাবো। তো এক্সের মান লন 3/2 অথবা এই মানটা 3/2 হলে আমরা যেহেতু ফাংশন ডাবল প্রাইম এক্সের মান পজিটিভ পেয়েছি, তার মানে এই মানটা যদি আমরা মেইন ফাংশনে বসাই তাহলে লঘুমান পাবো। আচ্ছা, চলো এবার এই মানটা মেইন ফাংশনে বসানো যাক। তো দেখতেই পাচ্ছ মেইন ফাংশন যেটা সেটাই কিন্তু ফাংশন ডাবল প্রাইম এক্স, একই কথা। অর্থাৎ এখানে বসালে আমরা যেই মান পেতাম ফাংশন ডাবল প্রাইম এক্সের, এই মানটাই কিন্তু আমরা পেয়েছি। তো বলতেই পারি যে এই মানটা যখন আমরা মেইন ফাংশনে বসাবো তখন রেজাল্টটা 12 আসবে, অর্থাৎ আমাদের লঘিষ্ঠ মানটা হবে 12। যেহেতু দুটো ফাংশন একই সেহেতু আবার নতুন করে এখানে বসাচ্ছি না, এখান থেকে যেই মান পেয়েছি এখানে বসালে কিন্তু একই মানই আসবে, 12ই আসবে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রিকশার সামনের চাকার সমীকরণ x² + y² - 2x - 1 = 0 হলে রিকশাটির চাকার একটি স্পর্শকের সমীকরণ কী হবে? তো রিকশাটির চাকা হচ্ছে বৃত্তাকার, এই বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ কী হবে সেটা জানতে চেয়েছে। আমরা জানি যে একটি রেখা বৃত্তের স্পর্শক তখনই হয় যখন বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব সেইটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তো অঙ্কটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিব। তো কেন্দ্রকে আমরা প্রকাশ করে থাকি -g, -f দিয়ে। এটা বের করার নিয়ম হচ্ছে আমাদের সমীকরণে এক্সের যেই সহগ থাকবে সেটাকে -2 দিয়ে ভাগ করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে এক্সের সহগ হচ্ছে -2, তো -2কে আমরা ভাগ করব -2 দিয়ে। একইভাবে আমরা y এর সহগকেও -2 দিয়ে ভাগ করব। তো এখানে y কোনো রাশি নেই, তাহলে y এর সহগটা হচ্ছে 0, এটাকেও ভাগ করতে হবে -2 দিয়ে। তাহলে এখান থেকে আমরা যেই বিন্দুটা পাবো সেটা হচ্ছে এখানে ভাগ করলে পাবো 1, 0 ভাগ সামথিং করলে 0 আসে। তাহলে আমাদের কেন্দ্র হলো 1, 0। এবার আমরা ব্যাসার্ধ বের করব। তো ব্যাসার্ধ আর বের করার সূত্র হচ্ছে √g² + f² - c। তো এখানে আমাদের -g এর মানটা হচ্ছে 1, তাহলে g এর মানটা কিন্তু -1, g এর মানটা হচ্ছে এখানে -1 তার স্কোয়ার, প্লাস f এর মানটা হচ্ছে 0 স্কোয়ার - c। c হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণে যে ধ্রুবক রয়েছে সেটা, অর্থাৎ -1। তো আমরা এখানে -1 বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছ মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়। এবার -1কে স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, আর এখানে 1 এর জায়গায় 1 লিখলাম, তাহলে 1 + 1 করলে আমরা পেয়ে যাব 2, অর্থাৎ ব্যাসার্ধ আসলো আমাদের √2।
আচ্ছা, এবার স্পর্শকের সমীকরণ কোনটা হবে সেটা বের করার জন্য কিন্তু আমাদের অপশন চেক করতে হবে। আমরা কি করব, যে কেন্দ্র হতে প্রত্যেকটা রেখার দূরত্ব বের করব, দেখব যে কোন রেখার ক্ষেত্রে দূরত্বের মানটা √2 আসে। তো চলো প্রথম অপশনটা চেক করা যাক। তো আমরা কি করব, যে কেন্দ্র এই বিন্দু হতে এই রেখার দূরত্ব বের করব। তো একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব বের করার সূত্র ছিল, ফার্স্ট অফ অল আমাদেরকে এই বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করতে হয়। অর্থাৎ এক্সের জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় বসাবো 0। তাহলে এক্সের জায়গায় 1 মাইনাস ওয়াইয়ের জায়গাতে 0, তারপর হচ্ছে -1। সিদ্ধ করার পর নিচে ভাগ করতে হয় এক্সের সহগের স্কোয়ার। তো এক্সের সহগ হচ্ছে 1, এটাকে স্কোয়ার করলে 1ই হবে, প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তো ওয়াই এর সহগ হচ্ছে -1, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু +1ই আসে। তো এখানে +1। তো দেখো নিচে যাই হোক না কেন উপরে কিন্তু আমাদের 1 -1 0 চলে আসতেছে, 0 ভাগ সামথিং কিন্তু 0ই হয়। তার মানে এটার ক্ষেত্রে দূরত্ব পাইতেছে 0, সো এটা হবে না। এবার চলো আমরা সি নাম্বারটা চেক করি। তো একইভাবে আমরা কি করব, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করব। তো দূরত্ব বের করার জন্য প্রথমেই বিন্দু দিয়ে রেখাকে সিদ্ধ করতে হবে। তাহলে সিদ্ধ করলে উপরে আমরা এক্সের জায়গায় 1 লিখতেছি, প্লাস ওয়াইয়ের জায়গায় 0 আর প্লাস 1-এর জায়গায় 1 লিখে দিলাম। এরপর নিচে এক্সের সহগ হচ্ছে 1, 1 কি স্কোয়ার করলে 1 হবে, প্লাস ওয়াই এর সহগ হচ্ছে 1, এটাকে স্কোয়ার করলে 1ই হবে। এবার দেখো উপরে কিন্তু আমাদের 0 আসতেছে না, উপরে আসতেছে 1 + 1 অর্থাৎ 2। উপরে আমরা পেয়ে গেছি 2 এবং নিচে √1 + 1, এটা করলে কিন্তু √2 আসে। আচ্ছা, এবার আমরা জানি যে একটা 2 এটাকে লেখা যায় 2টা √2, আর নিচে রয়েছে একটা √2। তাহলে এইটা এবং এটা কাটাকাটি গেলে কিন্তু √2 থাকে। অর্থাৎ কেন্দ্র হতে সি নাম্বার অপশনে যে রেখাটা রয়েছে তার দূরত্ব হলো √2 এবং এই দূরত্বের মানটা কিন্তু ব্যাসার্ধের সমান হয়েছে। তাহলে সি নাম্বার অপশনে যে রেখাটি রয়েছে সেটি হবে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 7 নম্বর প্রশ্নটি জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে z = x + iy হলে মডুলাস অফ z + i = মডুলাস অফ z বার +2 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম কি হবে। তো চলো আমরা ফার্স্টেই z এর জায়গায় মানগুলো বসিয়ে দিই। তো এখানে রয়েছে z এর জায়গায় আমরা বসাবো x + iy, এরপর রয়েছে +i, সেটাও লিখে দিলাম, ইকুয়াল টু হচ্ছে জেড বার। তো জেড বার বলতে বোঝাচ্ছে এই সংখ্যাটির অনুবন্ধী সংখ্যা। দেখো জটিল সংখ্যার ক্ষেত্রে অনুবন্ধী হলো শুধুমাত্র আই এর চিহ্নটা চেঞ্জ করতে হবে। জেড যদি হয় x + iy তাহলে জেড বার হবে x - iy, আমরা জাস্ট আই এর চিহ্নটা চেঞ্জ করব। এরপর রয়েছে +2, তো এখানে +2 লিখে দিলাম। আচ্ছা, এবার দুই পাশে আমাদেরকে মডুলাস করতে হবে। তো মডুলাস করার নিয়ম হচ্ছে আমরা শিখেছিলাম যে x + iy এর ক্ষেত্রে মডুলাসের সূত্র ছিল √x² + y²। অর্থাৎ আমরা কিন্তু রুটের ভিতরে বাস্তব সংখ্যাটাকে স্কোয়ার করতাম এবং কাল্পনিক অংশ অর্থাৎ আইয়ের যে সহগ থাকবে সেটাকেও স্কোয়ার করতাম। তো দেখো এখানে আমাদের বাস্তব অংশ হচ্ছে শুধুমাত্র x, যেগুলোর মধ্যে আই থাকবে সেগুলো হচ্ছে অবাস্তব অংশ। তো এখানে বাস্তব অংশ হচ্ছে শুধুমাত্র x, তো আমরা এখানে ফার্স্টেই x² লিখে দিব, প্লাস অবাস্তব অংশ কোনটা। দেখো আমরা যদি এখান থেকে আই কমন নিতাম তাহলে হতো y + 1, তাহলে আই এর সহগ হচ্ছে y + 1। দুইবার আই থাকলে কিন্তু আমরা অবশ্যই আই কমন নিয়ে নিব। তো আই কমন নিলে হচ্ছে y + 1, তাহলে অবাস্তব অংশটা হলো y + 1, আমরা এখানে এটাকে স্কোয়ার করব, y + 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমাদের বাস্তব অংশ হচ্ছে x এবং 2, তাহলে x + 2, তাহলে বাস্তব অংশের স্কোয়ার তার মানে হলো x + 2 এর হোল স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে -y, তাহলে আমরা এখানে -y কে হোল স্কোয়ার করব। তো মডুলাসে কাজ করা শেষ। এবার দেখো দুই পাশে কিন্তু রুট রয়েছে, আমরা যদি এবার দুই পাশে বর্গ করে দেই তাহলে কিন্তু রুটগুলো কাটা যাবে, তাহলে শুধুমাত্র রুটের ভিতরের রাশিগুলো থাকবে, আমরা সেগুলো লিখতেছি। তাহলে x² প্লাস, আর দেখো এখানে কিন্তু সূত্র হয় a + b হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্রটা ছিল a² +
2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তো বি মানে হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে 1ই হয়, ইকুয়াল টু এখানেও দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, তো 2x ইন্টু 2 তাহলে কিন্তু 4x চলে আসে, প্লাস বি স্কোয়ার মানে হলো 2 স্কোয়ার অর্থাৎ 4, প্লাস মাইনাস ওয়াইকে হোল স্কোয়ার করলে কিন্তু ওয়াই স্কোয়ার চলে আসে। এরপর আমরা দেখো দুই পাশ থেকে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটতে পারি, তারপর ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কাটতে পারি, তাহলে আমাদের কাছে থাকবে 2y প্লাস 1 ইকুয়াল টু 4x প্লাস 4। এবার আমরা কি করব, এই সংখ্যাগুলোকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে এক পাশে 0 থাকবে আর এক পাশে হবে 4x প্লাস 4, এগুলো এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস 2y মাইনাস 1। এর পরের লাইনে আমরা লিখতে পারি যে 4x মাইনাস 2y 4 মাইনাস 1, এটা করলে কিন্তু 3 আসে, ইকুয়াল টু হচ্ছে এক পাশে 0। তো দেখতেই পাচ্ছ এখানে x এবং y এর পাওয়ার কিন্তু 1, তার মানে এটা একটা সরলরেখার সমীকরণ বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ। চলো এবার 5 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে কোনো বিন্দুতে 3p ও 2p মানের বল দুইটির লব্ধি হচ্ছে r, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বল দ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাণ কত? আমাদের যেহেতু লব্ধি দেওয়া আছে, আমরা লব্ধি বের করার সূত্র জানি, r স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এখানে আমাদের বলদ্বয় হচ্ছে 3p এবং 2p, তাহলে আমরা বলতে পারি প্রথমটা হচ্ছে p এবং দ্বিতীয়টা হচ্ছে q, তাহলে আমরা p এর জায়গায় 3p বসাবো এবং q এর জায়গায় 2p বসাবো, তাহলে এখানে বসালে হবে 3p হোল স্কোয়ার অর্থাৎ 9p স্কোয়ার, এখানে বসালে হবে 2p হোল স্কোয়ার অর্থাৎ 4p স্কোয়ার, প্লাস হচ্ছে 2 ইন্টু বলদ্বয়ের গুণফল, তো দেখো এখানে বলদ্বয় গুণ করলে 3 দুগুণে 6 6p স্কোয়ার আসে, তার সাথে আরও 2 গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12p স্কোয়ার ইন্টু cos আলফা। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা করি তাহলে বলা হয়েছে প্রথম বলের মান দ্বিগুণ করলে, অর্থাৎ 3p এর জায়গায় যদি আমরা 6p লিখি, তাহলে যে লব্ধির মান রয়েছে r ছিল সেটা হয়ে যাবে 2r, অর্থাৎ এবার p এর জায়গায় আমরা লিখব 6p এবং r এর জায়গায় আমরা লিখব 2r, তাহলে 2rকে হোল স্কোয়ার করলে আসে 4r স্কোয়ার ইকুয়াল টু 6p, 6pকে হোল স্কোয়ার করলে আসে 36p স্কোয়ার, প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, দ্বিতীয় বল কিন্তু যা ছিল তাই থাকবে অর্থাৎ 2p হোল স্কোয়ারই হবে, তাহলে হবে 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু বলদ্বয়ের গুণফল, তো এই দুটো গুণ করলে হবে 6 দুগুণে 12p স্কোয়ার, তার সাথে আরও 2 গুণ করলে হবে 12 দুগুণে 24p স্কোয়ার ইন্টু হচ্ছে cos আলফা। তাহলে দেখো এরপর যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে 36 আর 4 যোগ করলে আমরা পাবো 40p স্কোয়ার প্লাস হচ্ছে 24p স্কোয়ার ইন্টু cos আলফা। এবার আমরা যদি প্রথমটাকে 1 নং সমীকরণ বলি এবং 2 নম্বরটাকে 2 নং সমীকরণ বলি, তাহলে আমরা এবার দুটো ভাগ করে দিতে পারি, ভাগ করলে কিন্তু আমাদের r স্কোয়ারটা কাটাকাটি যাবে, তো এখানে আমরা করতেছি 2/1 অর্থাৎ 4r স্কোয়ার ভাগ r স্কোয়ার, 4r স্কোয়ার ভাগ হচ্ছে r স্কোয়ার। এরপর এখানে উপরে হবে 2 নম্বর সমীকরণ অর্থাৎ এটা 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার ইন্টু cos আলফা, আর নিচে হবে 1 নম্বর সমীকরণটা অর্থাৎ এইটা। দেখো এখানেও কিন্তু যোগ হয়, তো আমরা একবারে যোগ করে লিখতেছি 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার, এই দুটো যোগ করলে হবে 13p স্কোয়ার প্লাস হচ্ছে 12p স্কোয়ার ইন্টু cos আলফা। এবার এখান থেকে কিন্তু r স্কোয়ার এবং r স্কোয়ার কাটাকাটি যায়, একইভাবে দেখো নিচের থেকে যদি আমরা p কমন নেই, উপর থেকেও যদি আমরা p স্কোয়ারটা কমন নেই, তাহলে লব এবং হর থেকে p স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়। আমরা কি করেছি, লব এবং হর থেকে p স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি করেছি, তাহলে এগুলো থাকে। এবার দেখো r গুণন করলেই কিন্তু সহজেই আলফার মানটা চলে আসে, তো আমরা প্রথমে 4 দিয়ে হরের সবগুলোকে গুণ করব, তাহলে 4 তেরং আসবে 52 প্লাস
4 12 48 ইন্টু হচ্ছে কজ আলফা ইকুয়াল টু, এখানে নিচে 1 রয়েছে, তো 1-এর সাথে পুরোটা গুণ করলে যা আছে তাই থাকবে, অর্থাৎ 40 প্লাস 24 কজ আলফা। এরপর বুঝতে পারতেছো আমরা কজ আলফাগুলোকে এক পাশে নিব, তাহলে 48 কজ আলফা প্লাস এপাশে আসলে মাইনাস 24 কজ আলফা ইকুয়াল টু 40 প্লাস 52 এপাশে গেলে মাইনাস 52 হবে। তো 48 থেকে 24 বিয়োগ করলে থাকে 24 কজ আলফা, আর 40 মাইনাস 52 এটা করলে কিন্তু মাইনাস 12 আসে। তারপরের লাইনে কজ আলফা ইকুয়াল টু মাইনাস 12, 24 গুণ আকারে ছিল, এপাশে গেলে ভাগ, তো কাটাকাটি করলে কিন্তু মাইনাস হাফ চলে আসে, অর্থাৎ কজ আলফা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাস হাফ। আমরা জানি কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে বুঝতে পারতেছো যে আলফার মানটা হবে 120 ডিগ্রি, আলফার মানটা হবে 120 ডিগ্রি, অর্থাৎ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 6 নম্বর প্রশ্নটি এসেছে ম্যাট্রিক্স থেকে। প্রশ্নে বলা হয়েছে 1 0 0 1, এই ম্যাট্রিক্সটির নাম কি হবে? প্রথমে রয়েছে কর্ণ ম্যাট্রিক্স। আমরা জানি যে ম্যাট্রিক্স বর্গাকৃতির, অর্থাৎ প্রথমেই ম্যাট্রিক্সটিকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে। তারপর যদি সেই ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান থাকে এবং বাকি ভুক্তিগুলোর মান যদি 0 হয়, তখন আমরা সেটাকে বলি কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সটাকে ফার্স্ট অফ অল বর্গ হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মানে সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে। আচ্ছা, এরপর তার যে মুখ্য কর্ণ রয়েছে সেই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো মান থাকতে হবে, মানগুলোর সমান হলেও হবে, না হলেও হবে। আচ্ছা, আর বাকি ভুক্তিগুলোর মান 0 হবে, তখন আমরা সেটাকে বলি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা কিন্তু অবশ্যই একটি কর্ণ ম্যাট্রিক্স। 2 নম্বরে বলা হয়েছে যে এটা স্কেলার ম্যাট্রিক্স কিনা। স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেগুলো সমান হবে, একই হবে, এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে, সেটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু দুটি ভুক্তি সমান রয়েছে, যদি দুটো 5 হতো তাহলেও কিন্তু স্কেলার হতো। আচ্ছা, এবং বাকিগুলো যেহেতু 0 রয়েছে, তার মানে এটি একটি অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স। এবং বলা হয়েছে অভেদক ম্যাট্রিক্স কিনা। আমরা জানি অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান 1 হবে, অন্য কোনো সংখ্যা হবে না, 1 হবে এবং বাকিগুলো 0 হবে। তাহলে এই ম্যাট্রিক্সটি কিন্তু একটি অভেদক ম্যাট্রিক্সও হবে, অর্থাৎ 3টি অপশনই সঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 7 নম্বর এমসিকিউটি কনিক থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে 4, 3/2 এবং 3, 2 বিন্দুগামী একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর হলে উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই উপবৃত্তের সমীকরণটা বের করতে হবে। প্রশ্নে বলা হয়েছে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়, অর্থাৎ উপবৃত্তের যে অক্ষ দুটি রয়েছে সেগুলো স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর, তার মানে বোঝাতে চেয়েছে যে উপবৃত্তের কেন্দ্র হবে 0, 0। এই কথাটি যখনই থাকবে তখনই আমরা বুঝে নিব যে সেই কনিকটির, অর্থাৎ এখানে উপবৃত্তটির যে কেন্দ্রটা হবে 0, 0। তাহলে উপবৃত্তের সমীকরণটা হবে x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1। এখানে কিন্তু কেন্দ্র লিখিনি, কারণ এই কথাটা মানেই হচ্ছে কেন্দ্র 0, 0। এরপর বলা হয়েছে যে এই উপবৃত্তটি এত এবং এত বিন্দুগামী। তো বিন্দুগামী বললেই কিন্তু আমরা প্রত্যেকটা বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করব। তো ফার্স্টে আমরা 4, 3/2 দিয়ে সিদ্ধ করতেছি, এটাকে সিদ্ধ করব 4, 3/2 দিয়ে। তাহলে এক্সের জায়গায় 4 বসালে হবে 16, 4 স্কোয়ার করলে 16/a² প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 3/2, তো স্কোয়ার করলে হবে 9/4, আর এখানে থেকে যাবে b²। তো এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম। একইভাবে এবার আমরা 3, 2 এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করব। তাহলে এক্সের জায়গায় 3 বসালে হবে 3² অর্থাৎ 9/a² প্লাস ওয়াই এর জায়গাতে বসাবো 2, তাহলে 2 স্কোয়ার করলে 4 অর্থাৎ 4/b² ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ।
দেখো আমার এখানে কিন্তু অজানা হচ্ছে দুইটা, এ স্কোয়ার আর বি স্কোয়ার, এই জন্য আমরা সমীকরণ পেয়েছি দুইটা। এবার আমরা অপনয়ন বা প্রতিস্থাপন অ্যাপ্লাই করে এখান থেকে এ এবং বি এর মানটা বের করব। তো আমরা এখানে অপনয়ন অ্যাপ্লাই করতে পারি। তো সেটা করার জন্য আমাদেরকে এখানে দেখো 1/a স্কোয়ার এর সহগ হচ্ছে 16 আর এখানে হচ্ছে 9। তো অপনয়ন করার জন্য কিন্তু যে কোনো একটাকে ফার্স্ট অফ অল সেম বানাতে হয়। আমরা এখানে a স্কোয়ারকে সেম বানাতে চাচ্ছি, তাহলে এখানে কিন্তু 9 লাগবে, অর্থাৎ আমরা 1 নংকে 9 দ্বারা গুণ করতে পারি। তাহলে এখানে হবে 16 গুণ 9, আর এখানে দেখো এখানে কিন্তু 16 লাগবে, তাহলে আমাদেরকে 2 নং এটাকে গুণ করতে হবে 16 দিয়ে, তাহলে এখানেও 16 গুণ 9 আসবে, এখানেও 16 গুণ 9 আসবে। এরপর যেহেতু এদের চিহ্ন একই, তো আমরা এই দুটোকে বিয়োগ করে দিব, তাহলেই কিন্তু এই জিনিসটা কাটাকাটি যাবে। চলো এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্টে 1 গুণ 9, যদি আমরা 1 আর 9 গুণ করি তাহলে অর্থাৎ 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করব। তো এখানে 16 গুণ 9 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 9 গুণ 9 করলে আসে 81 ডিভাইডেড বাই 4b স্কোয়ার ইকুয়াল টু 9কে 9। এরপর নিচে 2 নম্বর সমীকরণকে গুণ করব 16 দিয়ে, তাহলে 16 গুণ 9 এটা করলে মেবি 144 আসে, তাও লেখা দরকার নেই কারণ কাটাকাটি যাবে। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস 4 গুণ 16, তো 4 16 হচ্ছে 64 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 16 একে 16। এবার আমরা দুটো বিয়োগ করতেছি, তো বিয়োগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ করতে হয়। তো এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তো এবার দেখতেই পাচ্ছ এইটা এবং এটা কাটাকাটি যাচ্ছে। আচ্ছা, এবার এই দুটোকে বিয়োগ করতে হবে, তাহলে 81 ডিভাইডেড বাই 4 বি স্কোয়ার মাইনাস 64 ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 মাইনাস 16 অর্থাৎ মাইনাস 7। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু ভগ্নাংশ পেয়েছি আমাদেরকে এখানে লসাগু করতে হবে। তো লসাগু হবে 4b স্কোয়ার, এখানে হবে 81 মাইনাস, এখানে যেহেতু 4 নেই তো 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো গুণ করলে আমরা পাবো 4 6 4 4 16, 4 4 16 6 হাতে আছে 1, তাহলে এখানে 256 পেয়ে যাব আমরা। 4 গুণ 64 এটা করলে আসবে 256। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে মাইনাস 7। তারপর এবার যদি আমরা 256 থেকে 81 বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা আসবে 175, আর এখানে কিন্তু একটা মাইনাস থাকবে। আচ্ছা, তারপর মাইনাস 7কে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কিন্তু 4-এর সাথে গুণ হবে, মাইনাস 7 নিচে নিয়ে আসলে কিন্তু 4-এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস 28 হবে। আর বি স্কোয়ার ভাগ ছিল এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে বি স্কোয়ার চলে আসলো। তো এবার দেখতে পাচ্ছ উপরে আর নিচে থেকে কিন্তু বি স্কোয়ার কাটাকাটি যায়। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করতে পারি, যদি এটাকে 7 দিয়ে কাটা হয় তাহলে বাদাক আমরা সহজ করে করি। এখানে আমাদের কি ছিল, 4 গুণ 7 ছিল। হ্যাঁ, এবার কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো 7 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, তাহলে 7 দুগুণে 14 থাকে 35, তাহলে 5 7 35। দেখো 7 এবং 175 এটা কাটলে কিন্তু 25 চলে আসে, তাহলে বি স্কোয়ার এর মানটা আমরা পেলাম 25 ডিভাইডেড বাই 4, তাহলে বি স্কোয়ারের মানটা হবে 25/4। আচ্ছা, এবার আমাদের লাগবে এ স্কোয়ারের মান। তো বি স্কোয়ারের যে মানটা আমরা পেয়েছি এটা আমরা 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। তো আমরা এই মানটা 2 নাম্বার সমীকরণে বসাচ্ছি, তাহলে এখানে হবে 9 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই বি স্কোয়ার। তো এর মান হচ্ছে 25, আর ভাগ 4 না লিখে একবারে গুণ করে উল্টিয়ে দিলাম, তাহলে উপরে চলে যাবে, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 9 ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এপাশে হয় 16/25, তো এটা প্লাস রয়েছে, এপাশে গেলে হবে মাইনাস 16/25। এবার যদি আমরা লসাগু করি তাহলে নিচে হবে 25, উপরে হবে 25 একে 25 মাইনাস 16, আর এখানে রয়েছে 9/a স্কোয়ার। তো দেখো এবার 25 মাইনাস 16 করলে কিন্তু 9 আসে, এখানেও 9 এখানেও 9, তো এই দুটো 9 কিন্তু আমরা কেটে দিতে পারি, তাহলে এই স্কোয়ারের মানটা চলে আসলো 25। আচ্ছা, এখান থেকে রুট করার প্রয়োজন নেই। আমরা এবার উৎকেন্দ্রিকতা এর সূত্র লিখব। আমরা জানি উৎকেন্দ্রিকতা ই, এটা সূত্র হচ্ছে √1 মাইনাস, আচ্ছা এখানে খেয়াল রাখবে অবশ্যই যেটা বড় সেটা কিন্তু নিচে লিখতে হয়, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মধ্যে যেটা বড় সেটা নিচে লিখতে হয়। তো বুঝতে পারতেছো যে এখানে এ স্কোয়ার হচ্ছে বড়, তো আমরা এ স্কোয়ার নিচে লিখব, উপরে লিখব বি স্কোয়ার, অর্থাৎ ছোট বাই বড়, এভাবে লিখতে হয়।
তারপর 1 মাইনাস বি স্কোয়ার এর মান হচ্ছে 25/4 ইন্টু এখানে আমরা লিখব এ স্কোয়ারের মান, তো এ স্কোয়ারের মান হচ্ছে 25। তাহলে দেখো 25 এবং 25 কাটাকাটি যায়, আমাদের থাকে রুটের ভিতরে 1 মাইনাস 1/4 থাকে, এখানে 1/4 থাকে। তাহলে এবার যদি আমরা আবারও লসাগু করি তাহলে নিচে 4 হবে, এখানে হবে 4 একে 4 মাইনাস 1। তো এখানে কিন্তু 3 থাকে, 3কে রুট করলে √3 হয়, আর 4কে যদি আমরা রুট করি তাহলে 2 হয়। তাহলে আমরা উৎকেন্দ্রিকতার মানটা পেয়ে গেলাম √3/2। তো এই অপশনটা বা এই উত্তরটা আমাদের কিন্তু বি নাম্বার অপশনে রয়েছে। আশা করি দেখতে পাচ্ছ যে √3/2 এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। 8 নম্বর প্রশ্নটি ত্রিকোণমিতি থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 10 20 ডিগ্রি ইন্টু 10 40 ডিগ্রি ইন্টু 10 80 ডিগ্রি এর মান কত। তো এমসিকিউটি কিন্তু প্রায়ই বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, তো সবচেয়ে ভালো হয় যদি আমরা এটার অ্যান্সার মুখস্থ রাখি। এটার অ্যান্সার √3 হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে হয়। তো ফার্স্টে 10 20 ডিগ্রি এটা যা আছে তাই লিখে দিলাম, ইন্টু 10 40 ডিগ্রি। দেখো 40 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি এভাবে যে 10 60 মাইনাস 20, 40কে কিন্তু এভাবে লেখা যায়। একইভাবে 80কে আমরা লিখতে পারি 10-এর ভিতরে 60 প্লাস 20। এরপর আমরা যেটা করতে পারি, দেখো এতটুকের মধ্যে কিন্তু 10a মাইনাস বি এই সূত্রটা হয়, আবার এইখানে 10a প্লাস বি এর সূত্র হয়। তো আমরা এখানে সূত্রগুলা লিখে দিব। 10a মাইনাস বি এর সূত্র ছিল 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a ইন্টু 10b। একইভাবে এখানে হচ্ছে 10a প্লাস বি এর সূত্র, তাহলে এখানে উপরে হবে প্লাস আর নিচে হবে মাইনাস, অর্থাৎ 10a প্লাস 10b নিচে হচ্ছে 1 মাইনাস 10a 10b, 1 মাইনাস 1060 ইন্টু 1020। তো আমরা সূত্র লিখে ফেললাম। এবার আমরা কিন্তু চাইলে 1060 ডিগ্রি এর মানটা বসিয়ে দিতে পারি, এর মানটা হচ্ছে √3। তাহলে এখানে হবে √3 মাইনাস 1020, নিচেও আমরা এই মানটা বসিয়ে দিব। তাহলে 1 প্লাস 1060 এর মান হচ্ছে √3 ইন্টু হচ্ছে 1020 ইন্টু এখানেও 1060 হচ্ছে √3 প্লাস 1020, নিচে হচ্ছে 1 মাইনাস 1060 হলো √3 ইন্টু 1020। তো এবার দেখো আমাদের উপরে এবং নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a হচ্ছে আমাদের √3, এটাকে স্কোয়ার করলে হবে 3, মাইনাস বি হচ্ছে 10 20 ডিগ্রি, এটাকে স্কোয়ার করলে হবে 10 স্কোয়ার 20 ডিগ্রি। আমরা এখানে জাস্ট a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। নিচেও দেখো একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা হয়, তাহলে এখানেও আমরা লিখব a স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, এটা করলে কিন্তু 1ই আসে, মাইনাস বি স্কোয়ার। বি হচ্ছে আমাদের এই পুরোটা, তো এই পুরোটাকে স্কোয়ার করলে ফার্স্ট অফ অল √3, এটাকে স্কোয়ার করলে হবে 3, এবং 10 20 এটাকে স্কোয়ার করলে হবে 10 স্কোয়ার 20 ডিগ্রি। তারপর এখানে যে 10 20 ডিগ্রি গুণ আকারে রয়েছে এটা কিন্তু আমরা উপরের সবার সাথে গুণ করে দিতে পারি। তাহলে লাইনটা হয় উপরে হবে 3 10 20 ডিগ্রি মাইনাস 10 20 ইন্টু 10 স্কোয়ার 20, এটা করলে কিন্তু 10 কিউব 20 ডিগ্রি চলে আসে, আর নিচে যা আছে তাই থাকবে 1 মাইনাস 3 10 স্কোয়ার 20 ডিগ্রি। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আরেকটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে আমরা জানি যে 10 3a একটা সূত্র আছে, সেটা হচ্ছে 3 10a মাইনাস 10 কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার a। তো এখানে কিন্তু এই সূত্রটাই হয়েছে, জাস্ট এর জায়গায় রয়েছে 20 ডিগ্রি, 3 10a মাইনাস 10 কিউব a
ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তাহলে কিন্তু আমরা এই জিনিসটুকুর জায়গায় লিখতে পারি tan 3a, যেখানে এ মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে লিখে দিলাম tan 3 ইন্টু 20, 3a তাহলে 3 ইন্টু 20। এবার দেখো 3 20 কত হয় 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা √3 চলে আসলো। তো আমরা এই এমসিকিউটার মানটা মনে রাখবো যে প্রশ্ন যদি বলে tan 20 ইন্টু 40 ইন্টু 80, তাহলে এর অ্যান্সার হবে √3। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হলো এ। 9 নম্বর এমসিকিউতে বলা হয়েছে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 ইন্টু tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়াল √3 হলে থিটা এর মান কত? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এটাকে সিম্পলিফাই করব। এজন্য √3 এখানেও আছে এখানেও আছে, তো √3গুলোকে এক পাশে নিব, অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমরা এ পাশে পাঠিয়ে দিব। তাহলে লাইনটা হয় tan থিটা প্লাস tan 2 থিটা ইকুয়াল টু √3। এইটা এপাশে গেলে কিন্তু মাইনাস হবে, মাইনাস √3 ইন্টু tan থিটা ইন্টু হচ্ছে tan 2 থিটা। এরপর আমরা এখান থেকে √3 কমন নিতে পারি, তো √3 কমন নিলে হবে 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা। আচ্ছা, এরপর দেখো এখানে √3 সাথে কিন্তু এই পুরোটা গুণ আকারে রয়েছে, এটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে। এখানে আগে থেকে ছিল tan থিটা প্লাস tan 2 থিটা, এবার এই জিনিসটা এখানে পাঠালে ভাগ হবে, তাহলে 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়াল টু থাকবে √3। এখন দেখো এই পাশে কিন্তু আমাদের সূত্র হয়েছে যে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা, এখানে আমরা tan 2 থিটা হবে, এটা tan 2 থিটা। আচ্ছা, তো দেখো এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি tan a প্লাস b, অর্থাৎ tan থিটা প্লাস 2 থিটা লিখা যায়। এখানে tan a প্লাস b এর সূত্র হয়েছে, ইকুয়াল টু হচ্ছে √3। এরপর এই দুটো কোণ যোগ করলে কিন্তু 3 থিটা আসে, তাহলে আমরা লিখতে পারি যে tan থিটা প্লাস 2 থিটা অর্থাৎ 3 থিটা ইকুয়াল টু হচ্ছে √3। আচ্ছা, আমরা জানি যে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে tan π/3। এবার আমরা শিখেছিলাম যে tan x ইকুয়াল tan আলফা যদি নাকি হয়, তাহলে x ইকুয়াল টু লিখা যায় n π প্লাস আলফা, x ইকুয়াল টু লিখা যায় n π প্লাস আলফা। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। তো x এর জায়গায় রয়েছে 3 থিটা, এখানে লিখে দিলাম 3 থিটা ইকুয়াল টু n π প্লাস আলফা, আলফা হচ্ছে আমাদের π/3। এরপর আমাদের শুধু থিটা বের করতে বলেছে, তো এখানে 3 গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ, তাহলে থিটা এর মানটা হবে n π/3 প্লাস 3 এপাশে গিয়ে ভাগ হলে কিন্তু এর সাথে গুণ হবে, তাহলে পাই নিচে 3 3 9 হবে, অর্থাৎ থিটা এর মান হচ্ছে n π/3 প্লাস π/9, n π/3 প্লাস π/9, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। চলো এবার 10 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে এবং মূলবিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ কি হবে? তো এখানে প্রশ্নের দুটি পার্ট রয়েছে, আমরা প্রথমে সেকেন্ড পার্ট নিয়ে কাজ করব। বলা হয়েছে মূলবিন্দু থেকে রেখাটির উপর অঙ্কিত লম্ব। তো দেখো এক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি যে চিত্রটা হবে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তো রেখা হচ্ছে এটা। মূলবিন্দু হতে এর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এরা হচ্ছে মূলবিন্দু, তাহলে মূলবিন্দু হতে রেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে এইটা। তো এই রেখাটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, এখন এই লম্বের দৈর্ঘ্য যদি নাকি হয় p, তাহলে এই রেখাটির সমীকরণ হবে ঠিক এরকম, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, যেখানে আলফা মানে হচ্ছে এই যে 30 ডিগ্রি। এটা আমরা পড়েছিলাম যে কোনো একটি রেখা
সেই রেখাটি মূলবিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত যেই লম্বের দৈর্ঘ্য এটা যদি হয় পি এবং সেই অঙ্কিত লম্বটা যদি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে তাহলে রেখাটির সমীকরণ এটা হবে। তো যেহেতু এখানে অঙ্কিত লম্ব এবং লম্বটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বলা আছে, এজন্য আমরা এই সমীকরণটা লিখেছি। এবার আলফা এর জায়গায় আমরা 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি। তাহলে এক্স cos 30, আমরা জানি cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস y ইন্টু সাইন 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ ইকুয়াল টু হলো পি। আচ্ছা, এরপর এক্স আমরা একটা কাজ করতে পারি, এখানে 2 লিখলাম, দেখো এই পাশে রয়েছে কি পি, আমরা এবার সবাইকে পি দিয়ে ভাগ করে দিব, তাহলে কিন্তু এখানে 2p চলে আসবে। প্লাস এখানেও সেম y ইন্টু 1, এটা করলে y আসবে, নিচে 2 ছিল 2 থাকবে, যেহেতু পি দ্বারা ভাগ করতেছি তাহলে কিন্তু এখানে পি চলে আসবে। আচ্ছা, আর একটা জিনিস, আমরা কিন্তু এখানে √3 লিখেছিলাম, তো এই √3কে যদি আমরা নিচে পাঠাতে চাই তাহলে এটা কিন্তু 2p এর নিচে চলে আসবে। এক্স এর নিচে 2 ছিল 2 লিখেছি, সবাইকে পি দ্বারা ভাগ করেছি এজন্য এখানে পি এসেছে, আর আমরা কি করেছি এখানে √3 না লিখে সেটাকে নিচে পাঠিয়ে দিয়েছি। এটাকে এভাবে লেখা যায়। তো সবাইকে পি দ্বারা ভাগ করার ফলে এটা কিন্তু 1 হয়ে যাবে। তো এই আকারে প্রকাশ করার কারণ হচ্ছে আমরা এবার এই রেখাটাকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করতে পারি। কারণ দেখো, যখন কোন একটা রেখা এক্স অক্ষকে এ পরিমাণ ছেদ করে এ পরিমাণ এবং ওয়াই অক্ষকে বি পরিমাণ ছেদ করে তখন রেখাটির সমীকরণ হয় এটা। এবং দেখো এক্ষেত্রে কিন্তু এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে বি, অর্থাৎ হাফ এ বি। তাহলে কিন্তু আমরা এই রেখা এবং অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। প্রশ্নে কিন্তু আমাদের এই ক্ষেত্রফলের মানটাই দেওয়া আছে। তো দেখো এবার প্রশ্ন মতে এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি। এ মানে হলো এক্সের নিচে যেটা সেটা, তাহলে এ মানে হলো 2p/√3 ইন্টু বি, বি মানে হলো ওয়াই এর নিচে যেটা আছে সেটা, অর্থাৎ 2p। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর প্রশ্ন মতে এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 50/√3। তো এখান থেকে আমাদের পি এর মানটা বের করতে হবে। দেখতেই পাচ্ছ এই 2 এবং এই 2 কাটা, এবং একই সাথে দুই পাশ থেকে কিন্তু √3 কাটাকাটি করা যায়। তাহলে এই পাশে থাকে 2p², 2p গুণ p করলে কিন্তু 2p² আসে, আর এ পাশে থাকে 50। পরের লাইনে যদি এ পাশে 2 গুণাকারে আছে আমরা এ পাশে পাঠিয়ে দিতে পারি একবারে, তাহলে ভাগ হবে 50/2, এটা করলে আমরা পেয়ে গেলাম 25। তাহলে পি এর মানটা হবে ±√25, অর্থাৎ ±5। তো এবার দেখো পি এর মানটা আমরা যেহেতু পেয়ে গেছি, পি এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু সমীকরণটা পাওয়া যাবে। পি এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে x√3/2 প্লাস y/2 ইকুয়াল টু হচ্ছে পি, আর পি মানে হলো ±5। এবার এই যে এখানে 2 রয়েছে, তো সবাইকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, তাহলে লাইনটা হয় x√3 প্লাস y ইকুয়াল টু ±5×10। এটাই হচ্ছে আমাদের নির্ণয় রেখার সমীকরণ, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। 11 নম্বর প্রশ্নটি যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট 1/1 + 3 cos² থিটা d থিটা এর মান কোনটি। তো এই অঙ্কটি করার জন্য আমরা cos থিটাকে ফার্স্ট অফ অল sec থিটায় রূপান্তর করব। আমরা জানি cos থিটা ইকুয়াল লেখা যায় 1/sec থিটা। তাহলে উপরে হচ্ছে d থিটা, নিচে 1 + 3 cos² থিটাকে আমরা লিখতে পারি 1/sec² থিটা। এরপর যদি আমরা লব এবং হরকে sec² থিটা দিয়ে গুণ করি তাহলে লাইনটা হয় sec² থিটা ইন্টু d থিটা, নিচে sec² থিটা ইন্টু 1, তাহলে sec² থিটা হবে, প্লাস এটাকেও যদি sec² থিটা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু sec² এবং sec² কাটাকাটি যাবে, থাকবে শুধু 3,
আমরা জাস্ট লব এবং হরকে সেক স্কোয়ার থিটা দিয়ে গুণ করেছি। তারপর দেখো নিচে যে সেক স্কোয়ার রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1 + tan স্কোয়ার থিটা, এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র। তারপর হচ্ছে +3, আর উপরে যা আছে তা লিখে দিলাম সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার নিচে আমাদের হলো tan স্কোয়ার থিটা +4, আর উপরে হলো সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখতেই পাচ্ছ আমরা যদি এবার tan থিটাকে জেড ধরে নেই তাহলে উপরেরটা কিন্তু চলে আসে। তো আমরা এখানে লিখব যে ধরি tan থিটা = জেড। তাহলে এবার দুই পাশে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে সেক স্কোয়ার থিটা, এখানে করেছি থিটার সাপেক্ষে তো সেক স্কোয়ার থিটা ডি থিটা লিখব, আর এখানে করব জেডের সাপেক্ষে তাহলে ডি জেড লিখে দিব। আচ্ছা, তো দেখো সেক স্কোয়ার থিটা ডি থিটা এর জায়গায় কিন্তু আমরা ডি জেড লিখতেই পারি। তো উপরে লিখে দিলাম ডি জেড, আর নিচে tan থিটা এর জায়গায় লিখব জেড, তাহলে জেড স্কোয়ার +4। 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। এখন দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/x² + y স্কোয়ার। সূত্র আমি এখানে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ dx / x² + a স্কোয়ার। এর সূত্র ছিল 1/a tan ইনভার্স x/a প্লাস হচ্ছে c। তো এখানে x মানে হলো z আর a মানে হলো 2, তাহলে আমাদের সূত্রটা হবে 1/a অর্থাৎ 1/2 tan ইনভার্স x/a অর্থাৎ z/2 প্লাস হচ্ছে c। এবার যদি আমরা z এর জায়গায় মানটা বসিয়ে দিই তাহলে অঙ্ক শেষ। হাফ tan ইনভার্স z এর মান হলো tan থিটা, তাহলে এখানে বসিয়ে দিলাম tan থিটা /2 আর হচ্ছে +c। তো আমাদের সঠিক উত্তর হবে এইটা, এবং এই উত্তরটা কিন্তু আমাদের প্রথম অপশনে রয়েছে। হাফ tan ইনভার্স tan থিটা/2 এটা প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ। 12 নম্বর এমসিকিউটা কিন্তু সরাসরি একটি সূত্র। এখানে বলা হয়েছে এর ভিতরে দুটো ফাংশন যোগ আকারে রয়েছে, যেখানে একটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আরেকটি পাওয়া যায়, অর্থাৎ ফাংশন অফ এক্সকে ডিডিএক্স করলে ফাংশন প্রাইম এক্স পাওয়া যায়। এক্ষেত্রে এই যোগজটির অ্যান্সার হবে ex ইন্টু মেইন ফাংশন অর্থাৎ ফাংশন অফ এক্স। তো বুঝতেই পারতেছো যে আমাদের উত্তর হবে বি নাম্বারটা, ex ইন্টু ফাংশন অফ এক্স। তাহলে সঠিক উত্তর হলো বি। আমরা 13 নম্বর এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে একটি বস্তু উলম্বভাবে অর্থাৎ উপরের দিকে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও ওই উচ্চতায় পৌঁছাবার জন্য সময় কত হবে। আমরা জানি v² = u² ± 2gh। তো আমরা যেহেতু সর্বাধিক উচ্চতা অর্থাৎ h ম্যাক্সিমাম এই মানটা বের করতে চাচ্ছি, দেখো আমরা জানি সর্বাধিক উচ্চতায় গেলেই কিন্তু বস্তুটা থেমে যায়, এরপর বস্তুটা নিচে নামতে শুরু করে। তো যেহেতু সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তু থেমে যায়, তার মানে হলো ওই উচ্চতায় তার শেষ বেগ 0, অর্থাৎ v এর মানটা কিন্তু 0 হবে। আর যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছি তাহলে কিন্তু এখানে মাইনাস চিহ্ন নিতে হবে। তারপর -2gh এ পাশে আসলে হবে +2gh = হচ্ছে u²। তো এখান থেকে আমরা বলতেই পারি যে h = হবে u² ভাগ 2g। 2g গুণ আকারে ছিল, এ পাশে গেলে ভাগ হবে, তাহলে কিন্তু সর্বাধিক উচ্চতার মানটা আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা v এর আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে v = u ± gt। তো এবারও যেহেতু আমরা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য সময় বের করতেছি, তো সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগের মানটা 0 হবে, এবং আমরা উপরের দিকে নিক্ষেপ করেছি তাই এখানে মাইনাস নিতে হবে। তারপর -gt এ পাশে আসলে হবে +gt = u, তাহলে t হবে u ভাগ g, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য সময় হবে u ভাগ g। তাহলে আমাদের অ্যান্সারগুলো হবে u²/2g এবং u/g, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। এখানে আরেকটা জিনিস প্রশ্নে যদি জিজ্ঞেস করতো যে উড্ডয়নকাল কত, উড্ডয়নকাল বা বিচরণকাল অর্থাৎ বস্তুটি কত সময় ধরে শূন্যে থাকবে,
তো এটা মানে বোঝায়, দেখো সর্বাধিক উচ্চতায় যেতে সময় লাগে u/g, আবার একইভাবে সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে নামতেও কিন্তু একই সময় লাগে। তাহলে মোট সময় হবে u/g প্লাস u/g, তখন t এর মানটা হবে 2u/g। এটা হচ্ছে উড্ডয়নকালের সূত্র, অর্থাৎ উপরে উঠতে প্লাস নিচে নামতে মোট যেই সময় লাগে সেটা। আর যদি জিজ্ঞেস করে যে শুধু উপরে উঠতে বা শুধু নিচে নামতে সময় কত লাগবে, সেটা হচ্ছে u/g। আশা করি সবাই ক্লিয়ার হয়েছ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি 10 ভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখার সাহায্যে কতগুলো কর্ণ টানা যেতে পারে। আমরা জানি কর্ণ বের করার সূত্র হচ্ছে n/c2 - n, যেখানে n বলতে বোঝায় বাহুর সংখ্যা। তো এখানে 10 ভুজ অর্থাৎ বাহুর সংখ্যা হচ্ছে 10টি, তার মানে n এর মান হলো 10। তাহলে এখানে আমরা বসিয়ে দিব 10c2 - 10। আচ্ছা, এবার 10c2 এই মানটা আমরা কীভাবে বের করব? দেখো আমরা জানি n/c(r), এটা বের করার সূত্র হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল নিচে r ফ্যাক্টোরিয়াল। উপরে n তাই উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r তাই নিচে r ফ্যাক্টোরিয়াল, ইনটু হবে এই দুটো সংখ্যার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n - r তার ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ উপরে হচ্ছে 10, তো উপরে 10 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলবো, নিচে হচ্ছে 2, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিব, ইনটু হচ্ছে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ 10 - 2, এটা করলে আসে 8, তাহলে এখানে হবে 8-এর ফ্যাক্টোরিয়াল, মাইনাস হচ্ছে 10। এরপর 10 ফ্যাক্টোরিয়াল মানে, দেখো 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 থেকে শুরু করে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এভাবে করে যেই সংখ্যার মধ্যে ফ্যাক্টোরিয়াল থাকুক না কেন সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ করতে হয়। তো আমরা এখানে 10 ফ্যাক্টোরিয়াল এটাকে লিখতে পারি 10 গুণ 9 গুণ 8। দেখো এরপরে আমরা লিখব না, একটা জিনিস খেয়াল করো, এই যে 8 থেকে শুরু করে 8, 7, এরপরে 6 গুণ 5 গুণ 4 যেটা এসেছে 8 থেকে শুরু করে এতটুকুকে কিন্তু আমরা বলতে পারি 8 ফ্যাক্টোরিয়াল, কারণ 8 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু এটাই আসতো 8 থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলোর গুণ। তো এই যে এতটুকুকে আমরা বলতে পারি 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 গুণ 1, তো 2 একে 2 আসে, ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 8 ফ্যাক্টোরিয়াল এবং 8 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়, আর 10 এবং 2 এটা কাটলে আসে 5, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে -10। এরপর দেখো 5 গুণ 9 এটা করলে আসে 5 নং 45 -10, তো 45 - 10 করলে আসবে 35, অর্থাৎ কর্ণের সংখ্যা হবে 35টি। তো বাহু যতগুলোই হোক না কেন, 10 ভুজ হোক অথবা 15 ভুজ হোক, যত বাহুই থাকুক না কেন, আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে খুব সহজেই কর্ণের সংখ্যা বের করতে পারি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কর্ণের সংখ্যা হলো 35টি, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে এ আর বি পরস্পর অবর্জনশীল ও স্বাধীন ঘটনা যদি পি অফ এ সমান 1/3। এখানে পি অফ এ বলতে বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ এ, মানে এ হচ্ছে একটা ঘটনা, এই ঘটনাটা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/3, এবং বি হচ্ছে আরেকটা ঘটনা, এই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 3/4। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত? আচ্ছা, আমরা এটার সরাসরি সূত্র জানি, সূত্রটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, এটার সূত্র হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, তো আমরা পি অফ এর মান জানি 1/3 প্লাস এটার মান জানি 3/4 মাইনাস এটার মান কিন্তু জানি না। তো এটারও একটা সূত্র রয়েছে, ইন্টারসেকশনের সূত্র হচ্ছে পি অফ এ গুণ পি অফ বি। ইউনিয়ন থাকলে এই সূত্রটা, আর ইন্টারসেকশন থাকলে জাস্ট দুইটা গুণ করলেই হয়ে যায়। তো এবার বুঝতে পারতেছো যে এখানে লসাগু করতে হবে, তো এখানে লসাগু হবে 12, 3 আর 4-এর লসাগু হলো 12, তো 12 ভাগ 3 4, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 একে 4,
প্লাস এখানে 12/4 3 অর্থাৎ লবকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 তিরিকে 9 মাইনাস এখানে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে 1/3 ইন্টু 3/4। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা 3 এবং 3 কেটে দিতে পারি। আচ্ছা, তো 3 না কেটে আমরা যদি গুণ করে দিই তাহলে ক্যালকুলেশনে সুবিধা হয়। তো এখানে 4 + 9 করলে আসে 13/12 মাইনাস এখানে না কেটে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 3 একে 3 আর নিচে 3 4 12। তাহলে দেখতে পাচ্ছ লসাগু কিন্তু খুব সহজেই 12 আমরা লিখতে পারি। এবং যেহেতু 12 এখানেও রয়েছে তো উপরে কোনো কিছু গুণ করা লাগবে না। এবার 13 - 3 করলে আমরা পাই 10 আর নিচে হচ্ছে 12। এবার এই দুটো কিন্তু আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে উপরে 5 আর নিচে 6, অর্থাৎ P অফ A ইউনিয়ন B এর মান হবে 5/6। তো এটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে BI ক্যাপ মাইনাস 2J ক্যাপ প্লাস K ক্যাপ এবং 2BI ক্যাপ মাইনাস BJ ক্যাপ মাইনাস 4K ক্যাপ এই ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে B এর মান কত হবে? আমরা জানি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট গুণফলের মানটা 0 হয়। কেন? কারণ A ডট B এর সূত্র হচ্ছে AB cos থিটা। এখন দেখো দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তার মানে হলো তাদের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কিন্তু এটা cos 90 ডিগ্রি হয়ে গেল। আমরা জানি cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0, AB ডট 0 করলে কিন্তু 0 আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এদের ডট গুণফল 0 হবে। তো এবার আমরা এদের ডট গুণফল করব। তো ডট গুণফল করার নিয়ম হচ্ছে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ করতে হবে, তাহলে 2B ইন্টু B করলে আসে 2B স্কোয়ার। একইভাবে জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপের সহগ গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু বি, তারপর প্লাস 1 ইন্টু -4, এটা করলে কিন্তু মাইনাস 4 একে 4 আসে। তো এটা ইকুয়াল টু হবে 0, ডট গুণফল ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে আমরা বি বের করব, তার জন্য ফার্স্ট অফ অল সবাইকে 2 দিয়ে ভাগ করব, তাহলে বি স্কোয়ার প্লাস বি মাইনাস 2 ইকুয়াল টু 0। বুঝতেই পারতেছো এরপর আমরা এখানে মিডল টার্ম করতে পারি, তাহলে 2 এটাকে ভাঙানো যায় 2 একে 2, তো আমরা এটাকে লিখতে পারি যে প্লাস 2b মাইনাস বি, এরপর -2 ইকুয়াল 0। এবার আমরা কমন নিব, তাহলে বি স্কোয়ার প্লাস 2b, এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে হবে বি প্লাস 2। এরপর এখান থেকে কিছু কমন যায় না, তো -1 কমন নিব, -1 কমন নিলেও হবে বি প্লাস 2 ইকুয়াল টু 0। সুতরাং একবার বি প্লাস 2 আরেকবার হচ্ছে বি -1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখব হয় বি প্লাস 2 ইকুয়াল 0 অথবা বি -1 ইকুয়াল 0। তাহলে কিন্তু আমরা বি এর দুটো মান পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে -2 আরেকটা হচ্ছে +1। তাহলে বি এর মান হবে -2, 1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি। 17 নম্বর এমসিকিউটা বিন্যাস ও সমাবেশ থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্সামিনেশন শব্দটির বর্ণগুলি হতে প্রত্যেকবার 4টি করে বর্ণ নিয়ে শব্দ গঠন করা হলে এদের কতগুলিতে এক প্রান্তে এন ও অন্য প্রান্তে এ থাকবে। অর্থাৎ আমাদেরকে 4 বর্ণের একটি শব্দ গঠন করতে বলা হয়েছে যার এক প্রান্তে এন থাকবে আর এক প্রান্তে এ, আর মাঝখানে তাহলে 2টি বর্ণ বসবে। এখন খেয়াল করো, আমার কিন্তু বলা নেই যে প্রথম প্রান্তেই এন হবে আর শেষ প্রান্তে এ, এরকম কিন্তু বলা নাই। যে কোনো এক প্রান্তে এ আর যে কোনো আরেক প্রান্তে এন, অর্থাৎ এখানে কিন্তু দুটিভাবে শব্দ গঠন করা যেতে পারে। আচ্ছা, তাহলে এন এবং এ বসিয়ে দিলাম, এরপর মাঝখানে আমাদের অন্য যে কোনো 2টি বর্ণ বসাতে হবে। তো আমরা এখানে এন এবং এ বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের বাকি আর কি কি বর্ণ রয়েছে চলো সেগুলো লিখে ফেলি। আমাদের বাকি বর্ণগুলো হচ্ছে ই, এক্স, এ, এম, তারপর হচ্ছে আই, তারপর টি, এরপর আবারও আই রয়েছে, তো আমরা এখানে 2টো আই একসাথে লিখব। এরপর নিচে রয়েছে ও এবং এন। তো খেয়াল করো আমাদের এখানে ফার্স্টে কয়টা সংখ্যা ছিল, 3, 3, 6, 7, 8, 3, 11। ফার্স্টে কিন্তু 11টি সংখ্যা ছিল, 2টি সংখ্যা এখানে অলরেডি লিখে ফেলেছি,
তাহলে এখানে মোট 9টি সংখ্যা রয়েছে। আচ্ছা, এবার আমরা এখানে দুটি অক্ষর বসাবো। তো দুটি অক্ষর আমরা কতভাবে বসাতে পারি? আমরা EX বসাতে পারি অথবা AM বসাতে পারি, অর্থাৎ আমরা বসাতে পারি যে দুটি বর্ণই আলাদা হবে। আমরা এমনভাবে বসাতে পারি যেন দুটি বর্ণই আলাদা হবে, এটা একটা উপায়। আরেকটা উপায় আমরা বসাতে পারি, সেটা হচ্ছে দুটি বর্ণ একই হবে। দেখো, এই যে আমরা এখানে লিখেছি আই লিখেছি, এখানে যদি দুটোই আই হয় তাহলে কিন্তু দুটো বর্ণ একই হয়ে গেল। তো আমরা এই দুইটি উপায়ে এই শব্দটা গঠন করতে পারি। তো ফার্স্টে আমরা যদি একই বর্ণ এখানে বসাই তাহলে কয়টি শব্দ বের করা সম্ভব? আমরা যদি এখানে দুটোকেই আই তাহলে কিন্তু একটাই শব্দ গঠন করা সম্ভব। কারণ দেখো, এই শব্দ দুটি বা এই বর্ণ দুটি যদি এক্সচেঞ্জ করা হয় তাহলেও কিন্তু শব্দ একই থাকে। অর্থাৎ আমরা বলবো যে দুটি বর্ণ একই হলে এখান থেকে কেবল একটি শব্দ গঠন করা সম্ভব। আচ্ছা, এরপর যদি আমরা আলাদা আলাদা বর্ণ বসাতে চাই তাহলে আমাদের অক্ষর কয়টি থাকবে? দেখো, আমরা যেহেতু আলাদা নিতে চাচ্ছি তাহলে কিন্তু আই দুইবার বলবো না, তখন বলবো যে আই আমাদের একবার। যেহেতু প্রত্যেকবার বর্ণগুলো আলাদা হবে সেহেতু আই আমরা দুইবার নিব না, আমরা আই একবারই নিব। তাহলে আমাদের এবার কয়টি অক্ষর রয়েছে? 2, 4, 6, 8টি। আমাদের এখানে মোট এবার 8টি অক্ষর রয়েছে। তো 8টি অক্ষর থেকে আমরা দুটি অক্ষর সিলেক্ট করব। এটাকে লেখা হয় এভাবে 8C2। আমরা যদি 8টি অক্ষর থেকে দুটি অক্ষর নিতে চাই তাহলে এতগুলো উপায়ে নিতে পারি 8C2। আচ্ছা, সাপোজ আমরা ই এবং এক্স এই দুটি অক্ষর নিলাম, তাহলে এখানে বসিয়ে দিলাম ই, এখানে বসিয়ে দিলাম এক্স। তো এক জোড়া থেকে আমরা একটি ওয়ার্ড পেলাম। এটাকে যদি আমরা এবার বর্ণগুলি এক্সচেঞ্জ করি তাহলে এন, এখানে এক্স বসবে, এখানে ই বসবে, আর এখানে এ। অর্থাৎ আমরা এই দুটি বর্ণ এক্সচেঞ্জ করলাম। তাহলে দেখো, এক্সচেঞ্জ করলে কিন্তু নতুন আরেকটা শব্দ পাওয়া যায়। অর্থাৎ আমাদের কাছে যদি দুইটা আলাদা বর্ণ থাকে তাহলে কিন্তু আমরা দুইটা আলাদা শব্দ পাচ্ছি। মানে আমরা এখানে প্রত্যেকটা থেকে তো 8C2 এত উপায় লিখতে পারি এবং প্রত্যেকটা উপায় থেকে কিন্তু আমরা আবার দুটি করে ওয়ার্ড পাচ্ছি। এই জন্য আমরা এখানে গুণ করে দিব 2 ফ্যাক্টোরিয়াল। এখানে দুটি অক্ষর রয়েছে, এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমাদের এন এবং এ রয়েছে এবং মাঝখানে আমাদেরকে 3টি বর্ণ বসাতে হবে। অর্থাৎ 8টি বর্ণ রয়েছে, 8টি বর্ণ থেকে আমরা 3টি বর্ণ বসাবো। সেক্ষেত্রে কি লিখব? তো ফার্স্ট অফ অল 8C3 এটা তো লিখতে হবেই, কারণ আমরা 8টি বর্ণ থেকে 3টি বর্ণ বসাবো। এরপর এই 3টি বর্ণকে আমরা মোট 3 ফ্যাক্টোরিয়াল এত উপায়ে সাজিয়ে লিখতে পারি। এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। এখানেও এই কাজটি করেছি। 8টি বর্ণ থেকে দুটি বর্ণ নিব, তাই 8C2 লিখেছি এবং সেই দুটি বর্ণকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2টি উপায়ে সাজিয়ে লিখতে পারি। এজন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে অবশ্যই গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত আসে? 8C2 গুণ 2 ফ্যাক্টোরিয়াল এই মানটা, এবং যদি আমরা একই বর্ণ বসাই তাহলে একটা বর্ণ পেতাম। তাহলে খেয়াল করো আমরা মোট কতটি বর্ণ পেতে পারি? মোট হবে 8C2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, মানে কিন্তু 2 গুণ 1 অর্থাৎ 2 আসবে প্লাস 1। আমরা যদি আলাদা আলাদা বর্ণ বসাই তাহলে এত সংখ্যক শব্দ পাবো, এবং যদি একই বর্ণ বসাই তাহলে একটি শব্দ পাবো, মোট এতগুলো পাবো। তো এখন এই যোগফলটা আমরা করব। তো ফার্স্টটি রয়েছে 8C2, এই মানটা আমরা কিভাবে বের করব? তো এটা করার জন্য আমাদের একটি সূত্র জানা লাগবে। সূত্রটি হচ্ছে NCR। এটার সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ উপরে যে সংখ্যা থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল, নিচে যে সংখ্যা থাকবে সেটারও ফ্যাক্টোরিয়াল, ইন্টু হবে এদের বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি এবার 8C2 বের করতে চাই তাহলে উপরে হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, ইন্টু হচ্ছে এই দুটোর বিয়োগফল অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। এবার খেয়াল করো 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবে লিখতে পারি 8 গুণ 7 গুণ ফ্যাক্টোরিয়াল, মানে কিন্তু ওই সংখ্যা থেকে শুরু করে একদম 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ করতে হয়। অর্থাৎ এরপর হবে 6, 5, 4, 3, 2, 1। তো এই সম্পূর্ণ জিনিসটা না লিখে আমরা এখানে 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে পারি। এরপর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1 অর্থাৎ শুধু 2।
ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এই 6 ফ্যাক্টোরিয়াল এবং এই 6 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায় এবং 8 আর 2 কাটলে হয় 4, তাহলে 4 সাথে 28। এই মানটুকু আমরা পেয়ে গেলাম 28। এবার এটা যদি এখানে বসানো হয় তাহলে 28 গুণ 2 প্লাস 1, তাহলে 28 দুগুণে 56, 56 আর 1 যোগ করলে হয় 57। অর্থাৎ আমরা যদি এক প্রান্তে এন আরেক প্রান্তে এ বসাই তাহলে এই উপায়ে আমরা মোট 57টি শব্দ পাই। আবার যদি আমরা বলেছিলাম যে এখানে কিন্তু দুটি উপায় হতে পারে, শুরুতে এ আর লাস্টে এন থাকতে পারে, তাহলে এখান থেকেও কিন্তু আমরা 57টি শব্দ পাবো। তাহলে আমাদের মোট শব্দ হবে 57 যোগ 57, কারণ এখান থেকেও 57টি শব্দ পাচ্ছি, এখান থেকেও 57টি শব্দ পাচ্ছি। তাহলে মোট শব্দ হবে 57 যোগ 57 অর্থাৎ 114। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে a/x মাইনাস bx পাওয়ার 12 এর বিস্তৃতিতে ধ্রুবক পদ কত? আচ্ছা, আমরা কিন্তু এখানে জানি না যে কততম পদটা ধ্রুবক পদ হবে। আমরা ধরে নিচ্ছি যে r+1তম যে পদ সেটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। আমরা ধরে নিচ্ছি r+1তম পদটা হচ্ছে ধ্রুবক পদ। তো এই পদটা বের করার সূত্র হচ্ছে NCR। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে রাশি দেওয়া থাকবে সেটা হচ্ছে x+y পাওয়ার n। তো এই রাশির ক্ষেত্রে যদি আমরা r+1তম পদ বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে NCR ইন্টু x পাওয়ার n-r ইন্টু y পাওয়ার r, অর্থাৎ প্রথমটার উপরে আমরা দিব n-r এবং দ্বিতীয়টার উপরে দিব শুধুমাত্র r। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছ x এর জায়গাতে রয়েছে a/x আর y এর জায়গাতে রয়েছে -b/x। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিব এবং n এর মানটা কিন্তু 12। তো এখানে 12 c, আর এর মানটা আমরা জানি না, x এর জায়গাতে লিখব a/x, পাওয়ারে হবে n-r অর্থাৎ 12 - r ইন্টু y হচ্ছে -bx পাওয়ার r। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে 12cr এর পাওয়ারে লিখতে পারি 12 - r ইন্টু, আর নিচে x এর পাওয়ারে হবে 12 - r ইন্টু -b এর পাওয়ারে r দিয়ে দিচ্ছি ইন্টু x এর পাওয়ারে r দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর 12cr ইন্টু হচ্ছে a পাওয়ার 12 - r ইন্টু হচ্ছে -b পাওয়ার r। আচ্ছা দেখো, আমরা কিন্তু সব ধ্রুবকগুলোকে একসাথে লিখেছি, এবার এক্সগুলোকে একসাথে লিখব। তো এইটা এবং এইটা ভাগ আকারে রয়েছে, তো ভাগ থাকলে কিন্তু একই চলক, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে r -12 মাইনাসে মাইনাসে প্লাস r। আচ্ছা, তো এখন প্রশ্ন বলা হয়েছিল যে ধ্রুবক পদটি কত হবে। ধ্রুবক পদ মানে হচ্ছে যেখানে x থাকবে না, অর্থাৎ x যুক্ত কোনো রাশি থাকবে না, তার মানে কিন্তু x এর পাওয়ারটা 0 হবে। মনে রাখবে ধ্রুবক পদের ক্ষেত্রে x এর পাওয়ারটা 0 হতে হয়, কারণ x পাওয়ার 0 এটা মানে কিন্তু 1 আসে, তাহলে x যুক্ত কোনো রাশি থাকে না। তাহলে প্রশ্ন মতে x এর যে পাওয়ার পেয়েছি সেটা ইকুয়াল টু 0 হবে। তো x এর পাওয়ারটা হচ্ছে r+r অর্থাৎ 2r মাইনাস 12, এটা ইকুয়াল টু হবে 0। তো এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাব -12, এপাশে গেলে হবে +12, তারপর 2 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হবে, 12/2 করলে 6। তো এবার এই 6 মানটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে হবে 12c6 ইন্টু a পাওয়ার 12 - 6 ইন্টু -b পাওয়ার 6। তাহলে আমরা পাই 12c6 ইন্টু a পাওয়ার 12 থেকে 6 বিয়োগ করলে 6ই থাকে, b পাওয়ার 6 করলে b পাওয়ার 6 আসে, এবং মাইনাস কিন্তু থাকবে না, মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকলে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। আচ্ছা, আর এখানে তো 6 বসালে এটা 0 আসবে, তাহলে আমাদের ধ্রুবক পদ হচ্ছে এইটা, অর্থাৎ এখানে কোনো x নেই। তাহলে আমাদের অ্যান্সারটি হবে 12c6 ইন্টু a পাওয়ার 6 ইন্টু b পাওয়ার 6। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল মডুলাস অফ 2x - 6 এই ফাংশনটিতে নিম্নোক্ত কোন শর্তে ফাংশন অফ এক্স গ্রেটার দেন 2x হবে। চলো এটা স্টেপ বাই স্টেপ সলভ করা যাক। আমাদের শর্ত হচ্ছে এটা,
তো এখানে কিন্তু আমরা চাইলে একবারেই ফাংশন অফ এক্সের মানটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ ফাংশন অফ এক্সের মান হচ্ছে এইটা। তাহলে মডুলাস অফ 2x মাইনাস 6 এটা হবে গ্রেটার দেন 2x। এরপর আমরা এই মডুলাসটা উঠিয়ে দিব। তো মনে রাখবে মডুলাসটা যদি নাকি আমরা উঠিয়ে দেই তাহলে এখানে যে চিহ্ন রয়েছে অর্থাৎ 2x রয়েছে, এই চিহ্নটা আমাদেরকে শেষে তো দিয়েছি, শুরুতেও দিতে হবে। তো এখানে দিয়ে আমরা এখানে যেহেতু প্লাস 2x লিখেছি, এখানে লিখে দিব মাইনাস 2x। আমরা তো জানি যে মডুলাস উঠিয়ে দিলে প্লাস মাইনাস দিতে হয়। তো যে কোনো এক পাশে প্লাস মাইনাস না দিয়ে আমাদের এক পাশে অলরেডি প্লাস থাকবে, আমরা তার পূর্বে মাইনাস দিয়ে এই জিনিসটাই আবার লিখব। তাহলে কিন্তু এখান থেকে আমরা দুটি শর্ত পাচ্ছি। একটা হচ্ছে আমাদের মাইনাস 2x গ্রেটার দেন 2x মাইনাস 6, এইটা একটা। আরেকটা হচ্ছে 2x মাইনাস 6 গ্রেটার দেন 2x। আমরা এই পার্টটা এবং এই পার্টটা এই দুটোকে আলাদা করেছি। তো দেখতেই পাচ্ছ এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে দুই পাশ থেকে যদি আমরা 2x বিয়োগ করে দেই তাহলে এখানে মাইনাস 6 থাকে, আর এখানে কিন্তু 2x বিয়োগ করে দিলে 0 হয়। এটা কিন্তু সম্ভব না, মাইনাস 6 থেকে কিন্তু 0 বড় নয়। সো এটা সম্ভব না, এটা হবে না। এটা নিয়ে আমরা কাজ করব। এবার আমরা একটা কাজ করতে পারি, দুই পাশেই 2x যোগ করতে পারি, অথবা এ পাশে যে মাইনাস 2x রয়েছে এটাকে এই পাশে পাঠালে প্লাস 2x হবে। তাহলে 2x, এই মাইনাস 2xটা এ পাশে আসলে হবে প্লাস 2x, আর এই যে মাইনাস 6 ছিল এইটা এ পাশে আসলে হবে প্লাস 6। তারপর 6 গ্রেটার দেন 2x এবং 2x যোগ করলে আমরা লিখতে পারি 4x। তারপরে 4 গুণাকারে আছে, এপাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 6 ভাগ 4 দেন x। তাহলে আমরা পেয়ে গেলাম 3 ভাগ 2 গ্রেটার দেন x। দেখো এখন 3 ভাগ 2 এটা মানে কিন্তু 1.5, অর্থাৎ 1.5 গ্রেটার দেন x, এটাই হচ্ছে আমাদের শর্ত। তো এবার আমরা যদি xটাকে আগে লিখতে চাই তাহলে আমাদের চিহ্ন কিন্তু একই রাখতে হবে। 1.5-এর দিকে হা করা ছিল সেদিকেই রাখতে হবে। 1.5-এর দিকে ছিল, এটা আমরা এদিকেই রাখলাম। 1.5 বড় এবং x ছোট, এখানেও কিন্তু তাই লিখেছি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এটা, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। এই প্রশ্নে বলা হয়েছে যে একটি ফাংশন এফ সাচ দ্যাট আর থেকে আর। আচ্ছা, এই ম্যাথটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। তো এখানে বলা হয়েছে আর থেকে আর, এখানে কোন আর দ্বারা কি বোঝাচ্ছে? মনে রাখবে প্রথমে যে আর রয়েছে সেটা বোঝাচ্ছে আমাদেরকে ইনপুট। প্রথম আরটা আমাদেরকে ইনপুট বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের যে ফাংশন দেওয়া আছে সেখানে ইনপুট মানে কিন্তু এক্স এর মান। ইনপুট মানে হচ্ছে এক্স এর মান, আমরা এক্স এর যে সকল মান এখানে বসাতে পারবো সেটাকে বোঝাচ্ছে। তো এক্স এর মান হচ্ছে সকল বাস্তব সংখ্যা, আর মানে বোঝায় রিয়েল নাম্বার, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। তাহলে এই ফাংশনের মধ্যে আমরা সকল বাস্তব সংখ্যাই বসাতে পারবো এক্স এর মধ্যে। আর এই জিনিসটাকে বলা হয় ডোমেন, এই জিনিসটাকে বলা হয় ডোমেন। তাহলে আমাদের যে প্রথম আর রয়েছে সেটা দ্বারা অ্যাকচুয়ালি ইনপুট অর্থাৎ এক্স এর মান বোঝায় এবং এটার নাম হচ্ছে ডোমেন। এরপর আমাদের দ্বিতীয় যে আর রয়েছে অর্থাৎ এই আরটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট মানে হলো ফাংশন অফ এক্স এর মান। আউটপুট মানে হলো ফাংশন অফ এক্স এর মান, অর্থাৎ আমরা যে এক্স এর মান এখানে বসিয়েছি, এক্স এর মান বসানোর পরে ফাংশন অফ এক্স এর কি মান পাবো সেটাই হচ্ছে আমাদের আউটপুট। তো এই আউটপুটের মানগুলোকে আমরা নাম দিয়ে থাকি কোডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে আমরা এক্স এর যদি সকল বাস্তব সংখ্যা বসাই এখানে, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো, আউটপুট পাবো, সেগুলো বাস্তব সংখ্যা হবে। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। প্রথমটা হচ্ছে ডোমেন, পরেরটা হচ্ছে কোডোমেন। এরপর বলা হয়েছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার 4 প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত করা হলে ফাংশনটি কি হবে? আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশনের বেসিকটা বুঝতে হবে। তো দেখো একটি ফাংশন এক এক তখনই হবে যখন এক্স এর একটি মানের জন্য, এক্স এর মান যদি আমরা একটা বসাই তাহলে ওয়াই এর একটি মান পাবো। এক্স এর একটি মান বসালে ওয়াই এর একটি মান পাবো, অর্থাৎ এখানে এক্স এর একাধিক মান বসালে আমরা ওয়াই এর একটি মান পাবো না।
তো এক্ষেত্রে এটাকে বলা হবে এক এক ফাংশন, এটাকে বলা হবে এক এক ফাংশন। কিন্তু যদি এরকম হয় যে আমরা এক্স এর একাধিক মান বসিয়েছি, অর্থাৎ 2টা বা 3টা মান বসিয়েছি, একাধিক মান বসানোর পরেও যদি আমরা ওয়াই এর একই মান পাই, প্রত্যেক ক্ষেত্রেই যদি আমরা ওয়াই এর একই মান পাই, তখন বলবো যে এটা এক এক ফাংশন নয়। একটা এক্সাম্পল দেখা যাক। আমরা প্রশ্নে যে ফাংশন দেওয়া আছে সেটা দিয়ে বোঝাচ্ছি। আমাদের প্রশ্নোক্ত ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার 4 প্লাস 1। ধরে নিচ্ছি যে আমরা এখানে এক্স ইকুয়াল টু 1 বসাবো। তো এই ফাংশনে যদি এক্স ইকুয়াল টু 1 বসানো হয় তাহলে 1 পাওয়ার 4 করলে 1 আসে, এরপর 1 প্লাস 1 ইকুয়াল 2 আসে। এরপর আমরা এখানে এক্স ইকুয়াল -1 বসাতে চাই। তো -1 যদি বসানো হয় তাহলে দেখো -1কে পাওয়ার 4 করলে কিন্তু +1ই আসে, এরপর রয়েছে +1, তাহলে 1 + 1 এক্ষেত্রেও কিন্তু 2 আসতেছে। অর্থাৎ আমরা কিন্তু এক্স এর একাধিক বা আলাদা অথবা ভিন্ন মান বসিয়েছি, কিন্তু ফাংশন অফ এক্স এর মান কিন্তু প্রত্যেকবার একই আসতেছে। আচ্ছা, আমরা এখানে ওয়াই লিখেছি, দেখো ফাংশন অফ এক্স এটাকে কিন্তু ওয়াইও বলা যায়। ফাংশন অফ এক্স যেই কথা, ওয়াই একই কথা। তার মানে দেখো এক্স এর আলাদা আলাদা মানের জন্য আমরা যেহেতু ফাংশন অফ এক্স এর একই মান পাচ্ছি, তাহলে কিন্তু এটা এক এক ফাংশন নয়। যদি আমাদের ফাংশনটা এরকম হতো যে ফাংশন অফ এক্স ইকুয়াল সাপোজ 2x + 3, এবার এখানে যদি আমরা এক্স এর মান 1 বসাই তাহলে ফাংশন অফ এক্স এর মানটা আসে 2 একে 2 + 3 অর্থাৎ 5। আমরা যদি অন্য মান বসাই অর্থাৎ -1 বসাই তাহলে ফাংশন অফ এক্স এর মানটা আসবে -2 + 3 অর্থাৎ 3 - 2 তাহলে 1। তাহলে কিন্তু দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাচ্ছি, এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই এর মানটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তাহলে একটার জন্য একটা মানই পাচ্ছি, তখন এটাকে আমরা বলবো এক এক ফাংশন। এখানে যেহেতু একাধিক মানের জন্য বা ভিন্ন মানের জন্য একই মান চলে আসতেছে, তাহলে কিন্তু এটা এক এক হবে না। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝতে পারলাম। তো যেহেতু ফাংশনটা এক এক হবে না, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের সঠিক উত্তর সি হবে। তারপর আমরা দেখিয়ে দিব যে সার্বিক সেট হবে কিনা। চলো দেখে নেওয়া যাক সার্বিক সেট হবে কিনা। তো কোনো একটা ফাংশন সার্বিক সেট তখনই হয়, সার্বিক সেটটা তখনই হবে যখন এর কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ হবে। কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলেই আমরা সেই ফাংশনটাকে সার্বিক ফাংশন বলতে পারবো। আর সার্বিক ফাংশনের আরেকটা নাম হচ্ছে অন্টো ফাংশন। আচ্ছা, তো কোডোমেন কোনটা? আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম, আমাদের যে জিনিসটা দেওয়া রয়েছে প্রথমটা হচ্ছে ইনপুট অর্থাৎ ডোমেন, পরেরটা হচ্ছে আউটপুট অর্থাৎ কোডোমেন। তার মানে আমাদের কোডোমেন কিন্তু আর অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। আমাদের কোডোমেন হচ্ছে এখানে আর সকল বাস্তব সংখ্যা। এবার আমরা রেঞ্জটা বের করব। তো রেঞ্জ মানে সিম্পল জিনিস, আমরা ব্যবহারিক জীবনে রেঞ্জ যে অর্থে ব্যবহার করি এখানেও সেই একই অর্থ। ধরো তোমাকে তোমার বন্ধু বলতেছে যে এই ফোনটার দাম 35,000 থেকে 40,000 টাকা এর মধ্যে, মানে এই ফোনটার সর্বনিম্ন দাম হতে পারে 35,000 এবং সর্বোচ্চ দাম হতে পারে 40,000। তাহলে ফোনটির যে প্রাইস তার রেঞ্জ হচ্ছে 35K থেকে 40K, অর্থাৎ সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান। ফাংশনের বেলাতেও তাই, ফাংশনের রেঞ্জ হবে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান। তো আমাদের যে ফাংশন দেওয়া রয়েছে অর্থাৎ ফাংশন অফ এক্স, এই ফাংশনটা আমরা বের করব যে এর সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত। দেখো আমরা যদি এবার আমাদের দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার 4 প্লাস 1, আমরা যদি এখানে এক্সের জায়গাতে 0 বসিয়ে দিই তাহলে 0 পাওয়ার 4 করলে 0ই আসে এবং 1 থেকে যায়। এটাই কিন্তু আমাদের সর্বনিম্ন মান। আমরা যদি এক্সের জায়গায় পজিটিভ সংখ্যা বসাই তাহলে কিন্তু এটা আরও বড় হবে, নেগেটিভ সংখ্যা বসালেও কিন্তু এটা বড় হবে, কারণ পাওয়ারের জোড় সংখ্যা রয়েছে। আমরা যদি -1 বসাতাম তাহলে -1 পাওয়ার 4 প্লাস 1, এটা কিন্তু 2 আসতো, যেটা 1 থেকে বড়, তাহলে এটা অবশ্যই সর্বনিম্ন নয়। তো আমরা বুঝতে পারতেছি যে এক্সের মান 0 বসালেই সর্বনিম্ন মান পাওয়া যায় এবং সর্বনিম্ন মানটা হচ্ছে 1। আচ্ছা, এরপর সর্বোচ্চ মান কত হবে? দেখো এখানে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 4 করলে কিন্তু সংখ্যাটা বড় হয়, এরপর তার সাথে যদি আমরা আরও 1 যোগ করি তাহলে সংখ্যাটা আরও বড় হয়,
অর্থাৎ এখানে সংখ্যাটা বড় হতেই থাকবে, এর কোনো সীমা থাকবে না। তো বড় হতে হতে আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা ইনফিনিটি পর্যন্ত যাবে, তার সর্বনিম্ন মান হচ্ছে 1 এবং সর্বোচ্চ মান অসীম পর্যন্ত অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। এই জিনিসটাকে আমরা প্রকাশ করি এভাবে, থার্ড ব্র্যাকেটে হবে n আর ফার্স্ট ব্র্যাকেটে হবে ইনফিনিটি। অর্থাৎ আমাদের যে রেঞ্জ সেটা হচ্ছে সংখ্যা রেখা দ্বারা যদি বুঝাই তাহলে এটা 0, এটা 1, এটা 2, আমাদের রেঞ্জ হবে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। 1-এর আগের সংখ্যাগুলো কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ আমাদের কোডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ পজিটিভ, নেগেটিভ, শূন্য, দশমিক সংখ্যা সবগুলো। কিন্তু এখানে আমরা শুধুমাত্র 1 থেকে শুরু করতেছি, নেগেটিভ এবং 0 কিন্তু এখানে নেই। তার মানে কোডোমেন এবং রেঞ্জ দুটো কিন্তু সমান হচ্ছে না। তো যেহেতু সমান হচ্ছে না, তার মানে আমাদের যে প্রদত্ত ফাংশন দেওয়া রয়েছে সেটা সার্বিকও নয়, অর্থাৎ এই ফাংশনটা এককও নয় এবং সার্বিকও নয়। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে সি নাম্বারটা, ফাংশনটি একক নয়। তো এরই মাধ্যমে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করা হয়ে গেল। আশা করি সবাই সবগুলো এমসিকিউ বুঝে ফেলেছো। কেউ যদি কোনো এমসিকিউ বুঝে না থাকো তবে অবশ্যই আমাদের এই ক্লাসের কমেন্টে জানাবে এবং ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবে। এর পূর্বে আমরা যে ক্লাসে নিয়েছি সেটির লিঙ্ক তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে এবং এর পূর্বে আমরা কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজটি করেছি, সেই প্লেলিস্টের লিঙ্কও তোমরা ডিসপ্লেতে দেখতে পারবে। যারা সেই ক্লাসগুলো দেখোনি তারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।